সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কুতুবুর রওশন আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের সারা বিশ্ব, যে কারণে পৃথিবীর তাবৎ কার্যক্রম স্থবির হয়ে আছে। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক, কৃষি সকল ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত। বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী আছো, ক্ষতির পরিমাণটা তোমাদের বেশি, যে কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ফিরে আসো, আবার অনেকে লেখাপড়া চালিয়ে গেছো। যারা লেখাপড়ায় পিছিয়ে আছো তাদের জন্যই আজ সরকার তোমাদের সুব্যবস্থা করে দিয়েছে অনলাইন ক্লাসে। এই অনলাইন ক্লাস তোমরা যদি ভালোভাবে দেখো, উপভোগ করো, তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, আলোচ্য বিষয় সমাস। প্রথমে আমি তোমাদেরকে সমাস সম্পর্কে পরিচয় করে দিব। সমাস কাকে বলে, সমাস কি, এরপর তোমাদের সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে দেখবে এবং শুনবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, সমাস কাকে বলে। পরস্পর সম্পর্কিত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। সিংহাসন এই শব্দটা সমাসবদ্ধ শব্দ। বিলাত ফেরত এটাও সমাসবদ্ধ শব্দ। আমরা এই শব্দগুলোকে যদি ব্যঙ্গে প্রকাশ করি তাহলে দেখা যায় সিংহ চিহ্নিত আসন। আসলে সিংহ চিহ্নিত আসন এই কথাটা বললে যেমন দীর্ঘায়িত হয়, তেমনি বক্তব্য হয় একটু দীর্ঘ বক্তব্য থাকার কারণে অনেক সময় বক্তব্য কঠিন হয়ে ওঠে, যা শ্রোতাদের বুঝতে অসুবিধা হয় বা কঠিন হয়। এজন্য অনেকগুলো শব্দ যখন একত্রে প্রকাশ করা হয় তখন ভাষাটা অনেকটা সুন্দর, সহজ সরল, প্রাঞ্জল ও অর্থবহ হয়ে ওঠে। এই জন্যই বাংলা ভাষায় সমাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত একটি বিষয়। সমাস শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এই শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ বা দুই বা ততোধিক পদ এক পদে একত্রিতকরণ। আশা করি তোমরা সমাস সম্পর্কে বুঝতে পারছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব সমাসের শ্রেণী বিভাগ এবং সমাসের
প্রয়োজনীয় বিষয়গুলো। সমাস প্রধানত 6 প্রকার। যেমন তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আমি লিখে দিচ্ছি। তোমরা খেয়াল করো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে সে সম্পর্কে তোমরা জেনে নাও। যে সমাসের সমসমান পদের উভয় পদ প্রধান তাকে দ্বন্দ্ব সমাস বলে। একটা বিষয় খেয়াল করে রাখবেন, যে সমাসের পূর্বপদ এবং পরপদ দুটাই সমানভাবে প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখন একটি বিষয় জানার, সেটি হচ্ছে সমসমান পদ, সমস্ত পদ, ব্যাস বা বিগ্রহ বাক্য, পূর্বপদ ও পরপদ কি কি জিনিস, কাকে বলে। এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারলে সমাস সম্পর্কে ভালোভাবে বোঝা যাবে। যদি এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে সমাস সম্পর্কে আলোচনা অর্থবহ হবে না, তোমরাও বুঝতে পারবে না। তাহলে এই বিষয়গুলো আমরা আগে জেনে নেই। সমসমান পদ কি, সমস্ত পদ কি, ব্যাস বাক্য, উত্তর পদ এবং পূর্বপদ কি, এগুলোকে আবার সমাসের প্রতীতি বলা হয় বা সমাসের বৈশিষ্ট্য বলা হয়। সমসমান সিংহ চিহ্নিত আসন প্রত্যেকটাই সমসমান পদ, আর সমস্ত পদ হচ্ছে সিংহাসন। সিংহাসন। এখন তোমরা লক্ষ্য করো, সমস্ত পদ, যে যে পদ মিলে সমাসবদ্ধ শব্দ গঠিত হয় তাকেই সমস্ত পদ বলে। এখন তোমরা জানতে পারলাম সমসমান পদ কি, সমস্ত পদ কি। এখন তোমরা জেনে নাও ব্যাস বা বিগ্রহ বাক্য কি। ব্যাস বা বিগ্রহ বাক্য কি? যে বাক্যকে সমাসের অর্থ ভালোভাবে বোঝার জন্য যে বাক্যাংশ গঠন করা হয় তাকেই ব্যাস বা বিগ্রহ বাক্য বলে। যেমন এই উদাহরণ থেকে লক্ষ্য করো যে সিংহাসন, এটা একটা সমাসবদ্ধ শব্দ। এই শব্দটাকে ভালোভাবে বোঝার জন্য যে বাক্যাংশ গঠন করা হয়েছে তা হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই সিংহাসনই হচ্ছে ব্যাস বাক্য। তাহলে তোমরা সমসমান পদ, ব্যাস বা বিগ্রহ বাক্য, সমস্ত পদ কি তা বুঝতে পারবে। এখন উত্তর পদ এবং পূর্ব পদ কি? অনেকে এটাকে এভাবে বলে থাকে, পূর্ব পদ পরপদ। উত্তর পদ মানে কি পরপদ? কথাটা তোমরা ভালো করে খেয়াল করবে যে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে, পূর্বপদ, পরপদ বা উত্তর পদ। পরপদ বিকল্প হিসেবে উত্তর পদ ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা পূর্বপদ এবং পরপদ কি তা বুঝতে পারবে। এখন আলোচনা করব দ্বন্দ্ব সমাস শ্রেণীবিভাগ এবং দ্বন্দ্ব সমাসের গঠন প্রক্রিয়া, কিভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। দ্বন্দ্ব সমাস
ক্ষেত্রে একটি বিষয় তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই সমাসের অর্থকে বোঝার জন্য, প্রকাশ করার জন্য কিছু সংযোজকমূলক অব্যয়বাচক শব্দ ব্যবহার করা হয়, যেমন ও এবং আর। এই শব্দ দিয়ে দ্বন্দ্ব সমাস প্রকাশ করা হয়। এখন দ্বন্দ্ব সমাসের নিয়ম জেনে নাও, কিভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, দ্বন্দ্ব সমাস ক্ষেত্রে স্বরধ্বনিযুক্ত শব্দ পূর্বে বসে, যেমন ইকার, ইকার। এখানে কাট ইট ব্যবহার করা যাবে না, এটা সমাসের নিয়মের পরিপন্থী। সমাস অবশ্যই একটা নিয়মের মধ্যে চলে, প্রকাশ করে। ইকা, আমি বৈশিষ্ট্য কি বলেছি, যে স্বরধ্বনিযুক্ত শব্দ আগে বসে। এখানে লক্ষ্য করো তোমরা, স্বরধ্বনি আগে হয়েছে, পরে বাকি শব্দ বসেছে। অল্প স্বর বিশিষ্ট শব্দ আগে বসে, অল্প স্বর বিশিষ্ট শব্দ আগে বসে, যেমন মাতা পিতা। মাতা পিতা, মাতা পিতা, বা মা বাবা। এখানে একসাথে দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করা যায়। এখানে অল্প স্বর বিশিষ্ট শব্দ আগে বসে, এটা একটা সমাসের নিয়ম। আরেকটা, যে অধিক সম্মানার্থক শব্দ আগে বসে। এখানে লক্ষ্য করো যে মাতা পিতা, এখানে মাতা আগে বসছে, এটা অধিক সম্মানার্থক। অবশ্যই সম্মানের ক্ষেত্রে মায়ের সম্মানটা একটু বেশি বাবার থেকে, এই জন্যই এটাকে অধিক সম্মানার্থক শব্দ হিসেবে বিবেচিত করা হয়। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে মাতা পিতা না বলে যদি পিতা মাতা বলি তাহলে কি ঠিক হবে না? না, এটা ব্যাকরণগত ভুল। এটা ব্যাকরণগত ভুল যেমন তেমনি এটা ইসলামী আইনুর ভুল। আমরা অবশ্যই ইসলামের বিধিবিধান মতে মায়ের সম্মানটাই আগে বেশি। এজন্য আমরা এই শব্দটাকে লিখতে গেলে অবশ্যই মাতা এবং পিতা বলব। আচ্ছা, সমাসের গঠনের নিয়ম, দ্বন্দ্ব সমাসের গঠনের নিয়ম বললাম, জানলাম। এখন দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। তোমরা লক্ষ্য করো, দ্বন্দ্ব সমাস, বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সমাস, বিভিন্ন অর্থে দ্বন্দ্ব সমাস প্রকাশ করা যায়। যেমন মিলনার্থক শব্দ যুগে দ্বন্দ্ব, মা বাবা মাসি পিসি, এটা হচ্ছে মিলনার্থক শব্দ যুগে দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব, দা কুমড়া স্বর্গ নরক, এগুলো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। এটার মধ্যে এই পদগুলোর মধ্যে বিরোধ সম্পর্ক রয়েছে, দা কুমড়া স্বর্গ নরক। এখন লক্ষ্য করো, বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব, আয় ব্যয়, দুটাই শব্দই বিপরীত অর্থ, আয় ব্যয়, ছোট বড়। অঙ্গবাচক শব্দ যুগে দ্বন্দ্ব, হাত
পা, নাক, কান, এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব। সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব। হাট বাজার, কলকারখানা, এগুলো হচ্ছে সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব। হাট ও বাজার এগুলো কি? প্রত্যেকটি কি সমার্থক শব্দ। হাট যে অর্থ প্রকাশ করে, বাজারও সেই অর্থ প্রকাশ করে। দুটো শব্দই কি প্রাধান্য পেয়েছে, হাট বাজার, এই জন্য এটা সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক ও সহযোগ শব্দযুগে দ্বন্দ্ব। কাপড়, চোপড়, পোকা, মাকড়, এগুলো কি? এগুলো প্রায় সমার্থক ও সহযোগ। কাপড়, চোপড়, কাপড়ও যা, চোপড়ও তাই। পোকা যা, মাকড়ও তাই। এই জন্য এটা প্রায় সমার্থক ও সহযোগ শব্দযুগে দ্বন্দ্ব। দুটি সর্বনাম যুগে দ্বন্দ্ব। যা, তা, যে, সে। ক্রিয়া বিশেষণ যুগে দ্বন্দ্ব। ধীরে সুস্থে, আমরা বলে থাকি ধীরে সুস্থে কাজ করি। এখানে কি দুটা শব্দের অর্থই সমানভাবে প্রাধান্য পেয়েছে। বিশেষণ শব্দযুগে দ্বন্দ্ব। ভালো মন্দ, এটা বিশেষণ শব্দযুগে দ্বন্দ্ব সমাস হয়েছে। দ্বন্দ্ব সমাস শ্রেণী বিভাগটা একেবারে একরের 9 প্রকার বা 10 প্রকার বা 12 এইভাবে না বলে আমরা দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ কি কি সব উপায়ে দ্বন্দ্ব সমাস হতে পারে এটা জানাই শ্রেয়। অনেক সময় অনেক বইয়ে 9 প্রকার 10 প্রকার এটা নিয়ে মতবিরোধ রয়েছে, সুতরাং এটা আলোচ্য বিষয় নয়। হ্যাঁ, আমাদের জানার দরকার যে দ্বন্দ্ব সমাস কি কি উপায়ে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। এখন আমরা জানতে পারলাম দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আমরা জানব দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে তোমরা এই সম্পর্কে জেনে নাও। তোমরা দ্বিগু সমাস কাকে বলে, কিভাবে দ্বিগু সমাস গঠিত হয়। তোমরা লক্ষ্য করো দ্বিগু সমাস কাকে বলে। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি অর্থে বিশেষ্য পদের সাথে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার অর্থে বিশেষ্য পদের সাথে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। আচ্ছা, লক্ষ্য করো উদাহরণ থেকে চৌরাস্তা, ত্রিকাল, চতুর্ভুজ। এখানে চৌরাস্তা, ত্রিকাল, চতুর্ভুজ এই শব্দগুলোকে ব্যাসবাক্য করা হলে ব্যাসবাক্যগুলো দ্বারায় চৌরাস্তার সমাহার, ত্রিকালের সমাহার, চতুর্ভুজ 4 ভুজের সমাহার। এখন চৌ মানে কি? 4। চৌরাস্তার সমাহার, এটাকে সমাসবদ্ধ করলে হয় চৌরাস্তা। তোমরা তেমনি বাড়ির কাজ হিসেবে তোমরা লিখে নাও। উদাহরণ সহ সমসমান পদ, সমস্ত পদ ও ব্যাস বা বিগ্রহ বাক্য কাকে বলে, এটা সুন্দরভাবে তোমরা লিখে নিয়ে আসবে। আজ এ পর্যন্তই।